মাহাদি কি আজকের ক্লাসে নেই? মাহাদি আছি স্যার। কি অবস্থা তোমার? স্যার এই তো স্যার ভালো, আলহামদুলিল্লাহ স্যার। কলেজের কি অবস্থা? স্যার কলেজের বলতে কি মানে কলেজের ফিজিক্স ক্লাসের? হ্যাঁ, স্যার ভালো তো স্যার বেশ। পড়া বোঝা যায়? জি স্যার বোঝা যায় স্যার। কালকে ম্যাথটা স্যার ভালো ছিল। ক্লাসের পড়াই ভালো বোঝা যায় না কোচিং এর চেয়ে? স্যার কিছু ক্ষেত্রে যেমন আমার মনে হচ্ছে কালকের যে ক্লাসটা ছিল প্রিজমের মানে ম্যাথের, ওইটা হুম। যথেষ্ট ভালো ছিল। আহ, আহ, বইয়ের অঙ্কগুলো দেখো প্রিজমের, হ্যাঁ। জি স্যার। স্যার আমাদের তো স্যার এই আর কুইজ হবে না স্যার, তাই না স্যার? না মানে স্যার আমাদের এই চ্যাপ্টার গুলোর উপর স্যার এক্সাম দিলে স্যার ভালো হতো স্যার। স্যার একটা এক্সাম দিলে স্যার ভালো হতো স্যার। আহ, এই তো একটা অধ্যায় পড়াবো, আর একটা অধ্যায় পড়ানোর পরে ওটার উপর কোশ্চেন দিয়ে দিবো। এই অধ্যায় শেষ, যারা টিচির ভালো করে পড়েছো তারা আটকাবে না। স্যার আমি লিভ নিই তাহলে। যাও। স্যার দোয়া করেন আমার জন্য। ওকে, অল দ্য বেস্ট। তবে স্যার সমবর্তন থেকে কোনো অপবর্তন থেকে? অঙ্ক আসছে না? হ্যাঁ, বলো। বর্তন থেকে কোনো ম্যাথ আসে না? অপবর্তন থেকে আসে, আসবে না কেন? স্যার সমবর্তন। না, পড়াবো। ছোট ছোট অঙ্ক দাও, ছোট ছোট অঙ্ক করো। স্যার নিউটনের রিং পরীক্ষায় এরকম কিছু আছে স্যার? নিউটনস রিং এক্সপেরিমেন্ট, ডাবল স্লিট আছে, ডাবল স্লিট। স্যার এটা মানে নিউটনের রিং এটা কি মানে আলাদা কোনো কিছু আছে স্যার? হ্যাঁ, আলাদা এক্সপেরিমেন্ট। স্যার এটা কি অধ্যায় স্যার? হ্যাঁ, এটা অনার্স থার্ড ইয়ারে। ও, কেন, কই পেলে তুমি এটা? স্যার এডমিশনে আসছিল স্যার ওইটা। না, আন্দাজে খালি কোশ্চেন করলে কোন জায়গায় ছিল? স্যার বইটা আসছিল। হুম, কি লেখছিল? স্যার কোশ্চেনটা বলবো? হুম। একবার নিউটনের রিং পরীক্ষায় 12তম উজ্জ্বল রিং এর ব্যাস পাওয়া গেল 8 মিলিমিটার এবং 20তম উজ্জ্বল রিং এর ব্যাস পাওয়া গেল 12 মিলিমিটার। ব্যবহৃত লেন্সের উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি 25 মিটার হয় তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তো সিলেবাসে নাই, কত সালে আছে? স্যার 16 সালে স্যার। না, ইম্পসিবল। কেমনে কেমনে দিল ওরা? এটা কিছু স্যার ঝামেলা আপনার হয়ে যায়, দিয়ে দিয়েছে? মাঝে মাঝে কিছু ঝামেলা হয়ে যায়, এরা মনে করে এগুলো ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, দিয়ে দেয় আর কি। লেখো সবাই। স্যার 19 সালে একটা আসছিল স্যার। স্যার এটা কি চরমের লিখছেন? চরম। স্যার আমি মোবাইল থেকে একটু ল্যাপটপে ঢুকছি, একটু অ্যাকসেপ্ট করেন স্যার।
এই দুইটা করো। স্যার প্রথম কি লিখছেন স্যার? প্রথম ক্রমের চরমের জন্য Yes, স্যার। বরফ শোনা গেছে না? প্রথম ক্রমের চরমের উভয় পাশের কৌণিক বিস্তার কত? উদ্দীপকের ঘটনায় সর্বোচ্চ কত সংখ্যক চরম বিন্দু পাওয়া যাবে? তাড়াতাড়ি করতে হবে। এক নম্বরটা কি হবে? রায়ানুল রুদা বলো। স্যার একটু সময় লাগবে স্যার। সময় লাগবে কেন? এই যে প্রতি সেন্টিমিটারে 5000 রেখা আছে, এটা কিসের মান? এটা বলা যায় n ইজ ইকুয়াল 5000 পার সেন্টিমিটার। এখান থেকে গ্রেটিং ধ্রুবক d সমান 1/n লিখো। এত সেন্টিমিটার কত আসে? স্যার 2 into 10 to the power minus 4. 2 into 10 to the power minus 4 সেন্টিমিটার। মিটার বানাও। 10 to the power minus 6 মিটার। তাই আসে না? ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 5896 অ্যাংস্ট্রম। মিটার বানাও। 5896 10 to the power minus 10 মিটার। প্রথম ক্রমের চরম, তাহলে ক্রম সংখ্যা n is equal 1। উভয় পাশ বললে কৌণিক বিস্তার ডাবল হয় না? এক পাশের জন্য থেটা, তাহলে উভয় পাশ বললে কত হবে? 2 theta. এটা থেটা। ক্যালকুলেট করো। চরম বিন্দুর শর্ত কি গ্রেটিং এর ক্ষেত্রে? d sin থিটা সমান n ল্যামডা। তাহলে এখান থেকে তুমি বের করবা থিটা এর ভ্যালু n ল্যামডা বাই d। বলো তো থিটা কত আসে রাইয়ানুল? 8.57 কত? 8.57 ঠিক। তাহলে লেখো উভয় অনেক বেশি আসলো, এত বেশি আসার কথা না। লেখো উভয় পাশের কৌণিক ব্যবধান। বইয়ের সাথে তো মিললো না রে। ও না স্যার, সরি, এটা তো স্যার থেটা, স্যার 2 থেটা হবে তো স্যার অ্যান্সার। 2 থিটা কত আসে? 17.40। রাইট। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল 2 ইন্টু 8.57, 17.14 ডিগ্রি। 2 নাম্বারটা কি পারবা মাহাদি? দুই নম্বরে স্যার থিটা 90 ডিগ্রি ধরতে হবে। হ্যাঁ, থিটা 90 ডিগ্রি ধরে n এর মান বের করো। কারণ কি সর্বোচ্চ সংখ্যক দোড়া তখনই পাওয়া যাবে যখন সাইন থিটা এর মান সর্বোচ্চ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? n ল্যামডা। তাহলে n ইজ ইকুয়াল d বাই ল্যামডা। কত আসে দেখো তো n এর মান? 3.39। n। জি স্যার। ও হইল না তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 3.39 মানে কি 3 কি নাকি? জি স্যার। কারণ চতুর্থটা পূর্ণ হয়নি, পয়েন্টে হবে না। পূর্ণ সংখ্যা সবসময় পজিটিভ সংখ্যা হয়। তাহলে এখানে স্যার মানে রেখাটা যে 90 ডিগ্রি পরিমাণ বাঁক নিবে এটা নিশ্চয়তা কি স্যার? এটা প্র্যাকটিক্যাল আছে। ওই তোমার মাইক্রোস্কোপ ঘুরাই ঘুরাই দেখতে হয় তো। মাইক্রোস্কোপ ঘুরাই ঘুরাইলে তোমার এইখানে যদি স্লিট স্থাপন করা হয় এরকম আলোয় বরাবর আসলে এভাবে যখন মাইক্রোস্কোপ এমনি ঘুরাইতে থাকবা ম্যাক্সিমাম 90 ডিগ্রি পর্যন্ত ঘুরাইলেই সর্বোচ্চ। এরপর
এইখান থেকে ঘুরাইয়া 90 ডিগ্রিতে আনলে এটা টেলিস্কোপের মাথা, হ্যাঁ, এদিকে তাকাইতে হয়। এই বরাবর ঘুরাইলে দেখতে পাবে, এদিকে ঘুরাইলে আলো যেদিক থেকে আসতেছে ফোকাসিংটা তার উল্টা দিকে হয়ে যাচ্ছে, তখন আর দেখা যায় না। জি স্যার। স্যার এখানে অ্যান্সার 6টা হবে না স্যার? হ্যাঁ, স্যার 7টা হবে না, একটা চরম। না স্যার এখানে 7টা হওয়ার কথা তো, মাঝখানে একটা আছে না? এখানে কেন্দ্রীয়টাকেই ওই যে 1 নাম্বার ধরেই করছি। ওই হিসেবে তো স্যার 5টা হবে কেন্দ্রীয়টাকে 1 নাম্বার ধরলে। 5টা কেমনে? স্যার কেন্দ্রীয়টা 1 নাম্বার ধরে উপর দিকে 2টা, নিচের দিকে জিরো 2টা আচ্ছা না? দাঁড়াও, তাহলে ওই উপরের দিকে কয়টা? 3টা। কেন্দ্র তো স্যার এখানে 0, এম তো 0 এখানে। হ্যাঁ 7টাই হবে, হ্যাঁ 7টা হবে। জি স্যার, তাহলে তো 7টা হবে, ঠিক আছে। আরেকটা লেখো, একটি সরু চির হতে একক চির আর গ্রেটিং এর অঙ্ক খুব সোজা। তাহলে স্যার 2 এর অ্যান্সার কি 7? হুম, সরু চির হতে 1 মিটার দূরে একটি পর্দা স্থাপন করা হলো। পর্দা স্থাপন করা হলো। চিরকে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা। মাকসুদুল, তুহিন আছো ক্লাসে? ইয়েস স্যার। তোমার কি কুইজ পরীক্ষা খারাপ হয়েছিল? স্যার কিছুটা প্রথমগুলো একটু খারাপ হয়েছিল স্যার। কেন? স্যার এগুলো, স্যার আমার একটু প্রশ্ন ধরতে অসুবিধা হয়েছিল তো। হ্যাঁ, স্যার প্রশ্ন ধরতে একটু অসুবিধা হয়েছিল স্যার। আশি পাইছস মনে হয়। গ্রুপ 8 এর স্যার টেক হোম এক্সাম কি আপনি দেখছেন স্যার? হ্যাঁ, তাড়াতাড়ি লেখো। একটি সরু চির হতে 1 মিটার দূরে একটি পর্দা স্থাপন করা হলো। চিরকে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রমের স্যার কিছু দ্বিচির ধরবো? রিচির কেন? স্যার একক চির তো। একটি সরু চির, চিরের প্রস্থ কত? হুম,
নাও এই দুইটা একটু করো, তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো পারা যায় কি। তাড়াতাড়ি করবে। সালেক, তোমাদের ক্লাসে কি পড়াচ্ছে সালেক? আমাদের হচ্ছে এর আগের দিন হচ্ছে ওই যে অভিনেত্র অভিলক্ষ পড়াইছে, ওই যে নব দূরবীক্ষণের। নবদূরবীনের না? অঙ্ক করাইছে নি? না স্যার, থিওরি পড়াইছে। সাফিউল স্যার না? জি স্যার। সাফিউল স্যার একটু ফাস্ট হয়ে গেছে মনে হয়। পড়াচ্ছে স্যার ওরকম। আর একটা টপিক আছে ওই যে স্যার ফার্মান্টের নীতি, ওইটা পড়ালে শেষ হবে। অঙ্ক হয়েছে? অঙ্ক স্যার কয়েকটা করাইছিল, ওরকম করাইনি, হয়তো করাবে পরে শেষে যায়। অভিষেক, ইয়েস স্যার। তোমাদের কি পড়াচ্ছে? স্যার আলোর সমাবর্তন। স্যার স্যার মানে আলোর অপবর্তন। এককটির সেট? স্যার এককটির? না একক চির শেষ হয়নি স্যার, দ্বিচির আছে স্যার, সরি স্যার ভুল বলতেছি, দ্বিচির পরীক্ষা আছে। এটা কি পারবা কিনা দেখো তো, চিত্র এঁকে করো, এটা চিত্র ছাড়া পারা যাবে না। জি স্যার। এটা চিত্র ছাড়া পারা যাবে না, আগে চিত্রটা কমপ্লিট করো। বিসিএস এর এত বেশি সার্কুলার হচ্ছে দেখে হিংসা হয় আমার, বুঝছো? কেন স্যার? এই যে 43তম বিসিএস এর আবার সার্কুলার হয়েছে, প্রায় 2000 পোস্ট। স্যার এ কি 18 0.02 মিটার? 1814, হ্যাঁ স্যার হ্যাঁ, একের অ্যান্সার কি 0.02? 0.02 মিলিমিটার মনে হয় নাকি? স্যার মিটার আসার কথা না? চিত্র আঁকছো? জি স্যার। আচ্ছা আমরা একটু দেখি আর। এই যে এই দূরত্বটা দেওয়া আছে, এটাই কিন্তু তোমরা মনে হয় ধরতে পারো মূল ব্যাপারটা কি। এখান থেকে পর্দা আছে এখানে, আর অতিভুজ করতে হবে স্যার, পিথাগোরাস দিয়ে। এই পর্দাটা কত দূরে আছে? এখান থেকে ল্যামডা দিয়ে আলোকিত করলাম। কেন্দ্রীয় চরমের উভয় পাশের প্রথম ক্রম, তার মানে এখান থেকে উভয় পাশে যেতে হবে, এটা কেন্দ্রীয় চরম। উভয় পাশ এইদিকে এবং এইদিকে যাবে, তাই না? জি স্যার। এটাও থেটা, এটাও থেটা, তাহলে এই পুরা দূরত্বটুকু কত আছে এখানে দেখো তো। কথা বলো। স্যার 2 ল্যামডা বাই এ। এরকম না? জি স্যার। এই দূরত্বটুকু টোটাল কত আছে? 4 × 10⁻³ কথাগুলো বুঝতে পারছো কিনা আমার চিত্র অনুযায়ী? জি স্যার। আচ্ছা এখন বলো, তুমি যদি এখানে 2 থেটা সমান ধরে আমি যদি এইটুকু শুধু বের করতে চাই, তাহলে এটার অর্ধেক না? জি স্যার। জি স্যার। জি স্যার। লেখো লেখো, কেন্দ্রীয় চরম হতে এক পাশে প্রথম অবমের দূরত্ব, লেখো সবাই, কেন্দ্রীয় চরম হতে এক পাশের অবমের দূরত্ব, এক পাশের অবমের দূরত্ব s is equal 4 into 10⁻³ ভাগ 2, 2 into 10⁻³ মিটার। এরকম পেয়েছো? জি স্যার। এখন জি দেখো স্যার। তো, তুমি এখন এখান থেকে থিটা এর ভ্যালু কি বের করতে পারবা? এই ত্রিভুজ ধরো,
এটা হলো তোমার লম্ব, এটা কি ভূমি না? জি স্যার। এটা ভূমির মান দেওয়া আছে তোমার কি 1 মিটার, এটা বড় ডি ধরে নাও। তাহলে লেখো চিত্র হতে পাই টেন থিটা সমান সমান এস বাই ডি। তাহলে থিটা কত আসে রে তাহলে টেন ইনভার্স এস বাই ডি কত আসে বলো? 0.011। ইনভার্স করছো? জি স্যার। 0.011 ডিগ্রি। তোমরা কি এই কথাটুকু বুঝতে পারলা? এখানে কৌণিক দূরত্ব না দিয়ে রৈখিক দূরত্ব দেওয়া আছে, তাহলে টেন থিটা ধরে লম্ব বাই ভূমি ধরে তুমি কি থিটা বের করতে 0.11। জিরোটা তুমি হবে কি না। থিটা বের করতে পারবা না? জি স্যার। এখন দেখো তোমাকে বলেছে চিরের প্রস্থ কত, তাহলে তুমি থিটা পেয়ে গেলা, তাহলে অবমের জন্য সূত্র কি বলো? A sin theta is equal n lambda. এ সাইন থিটা ইজ ইকুয়াল এন ল্যামডা। তাহলে এখান থেকে তুমি এর মানটা যদি বের করতে চাও এন ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা কততম ক্রমের অবম ছিল দেখো তো? স্যার প্রথম। স্যার। প্রথম ক্রমের অবম ছিল। তাহলে এন এর মান 1, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই সাইন থিটা। থিটা এর ভ্যালু কত পেলাম? 0.11। দেখো তো কত আসে? 2.00004 10 ইনভার্স -4। 2 ইন্টু 10⁻⁻4 মিটার, এটা না? জি স্যার। তাহলে তুমি চিরের প্রস্থ পেয়ে গেলা। পরের অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? ক্যামেরা। জি স্যার। পরের অঙ্কটা দেখো তো, পরেরটা কি বলেছে? দ্বিতীয় ক্রমে চরমের জন্য অপবর্তন স্যার কোণ কত? স্যার এই ম্যাথের ক্ষেত্রে স্যার ওই যে আগের ম্যাথগুলোর মতো স্যার এক্সেনটা মানে ওই দূরত্বটা বের করার কোনো সূত্র আছে স্যার? এটা একক চিহ্ন না, একক চিহ্নের জন্য তো ওই ধরনের কোনো সূত্র নাই। আচ্ছা ওটা হলো তোমার দ্বিচিরের জন্য আছে। হ্যাঁ, বুঝাইতে এখানে পারলাম? সাইন থিটার ভ্যালু স্যার লম্ব বাই অতিভুজ ওইভাবে বের করতে আসছে স্যার। অতিভুজ কি দেওয়া আছে? স্যার অতিভুজটা স্যার √ওভার ভূমি প্লাস লম্বের হোল স্কয়ার দিয়ে দরকারটা কি? সোজাভাবে a তোমার স্কয়ার লম্ব প্লাস আর ভূমি, সোজাভাবে লম্ব আর ভূমি দেওয়া আছে, এটা হচ্ছে ওইটা বাইর করা সোজা না এটা সোজা? স্যার এখানে তো ট্যান থিটা বের করতে হলো, তারপর থিটা আবার মান বসাইতে হলো। মানে একবারে সাইন থিটা দিয়ে করতে চাচ্ছ? জি স্যার, এক লাইনে হয়ে যেত। করলেই হয়। হবে, সমস্যা নেই। 2 নাম্বার অঙ্কটা কি হবে সালেক বলো তো? স্যার এখানে অপবর্তন কোণ চাইছে, তাহলে স্যার হচ্ছে আগে অপবর্তন গ্রেটিং বের করতে হবে। সূত্র বলো। গ্রেটিং কেন? একক চিহ্নের মধ্যে স্যার আবার গ্রেটিং চরমের আছে? ক্ষেত্রে সূত্র দিয়ে ওখান থেকে স্যার থিটাটা বের করলে নিলে হচ্ছে। চরমের সূত্রটা বলো। ডি A সাইন sin থিটা theta এন is ল্যামডা। equal 2n plus 1 lambda by 2. ল্যামডা বাই রাইট। স্যার মাইনাস এখানে ব্যবহার করবো না? না না, প্যাচ লাগাই দিও না। চরমের ক্ষেত্রে এখানে প্লাস হবে। একক চিহ্নের জন্য মাইনাস না। ওকে, তাহলে এখান থেকে তুমি থিটার মান বের করবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল 2n প্লাস 1 ল্যামডা বাই 2a। এখানে ক্যালকুলেশন করো, n এর মান 2 বসাও। দ্বিতীয় ক্রম বলেছে না? জি স্যার। জি স্যার। এখানেও তো স্যার ল্যামডা কাউন্ট হচ্ছে স্যার 0 থেকে না স্যার? না, 0 থেকে হলেও এখানে মাইনাস আসবে না, এখানে ছোট ছোট পয়েন্ট হয়, এই জন্য কোনো ঝামেলা করা যাবে না। তার মানে স্যার বলতেছে n এর মান কিছু 0 থেকে কাউন্ট হয় না এখানে? হ্যাঁ, স্যার তার মানে একক চিরের জন্য কেন্দ্রীয় উজ্জ্বলের ক্ষেত্রে n is equal to 0 হবে। হ্যাঁ, একক চিহ্নের মধ্যে কোনো ঝামেলার মধ্যে যাবে না, দ্বিচিরের মধ্যে ঝামেলা আছে। দ্বিচিরের মধ্যে জি মাইনাস ব্যবহার করতে হয়, না হয় এই শর্তগুলো মিলে না। জি স্যার জি স্যার। তাহলে এখান থেকে দেখো n এর মান কত, কত ক্রম বলেছে? 5 into 10 to the power minus 3. রেজাল্ট একবারে বের করেছো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখান থেকে থিটা বের করো।
এটা বের করো। 0.28 ডিগ্রি 0.286 নাও এটাই অ্যান্সার। আর যদি উভয় পাশ বলে ওটাকে ডাবল করতে পারো। লেখো, আরেকটা লেখো। অপবর্তন স্যার আরেকটা অঙ্ক ছিল এখানে। স্যার এই লেখা আরেকটা পার্ট আছে স্যার। স্যার, অঙ্ক আরেকটা শেষ অঙ্ক হয়ে আছে গেছে। স্যার। কি ছিল? কেন্দ্রীয় চরম হতে চতুর্থ চরমের মধ্যে রৈখিক দূরত্ব কত? এটা সোজা সূত্র বসাই দাও। এটা বের করো আগে। কেন্দ্রীয় চরম থেকে কত? এক্সেল বলছেন না স্যার? কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ চরম। চতুর্থ চরম, তাহলে চরম বলেছে, তাহলে 2n+1 λ/2। এই সূত্র থেকে n এর মান 4 বসাই দাও, এ আগে থেকে জানো। এখান থেকে থিটা এর ভ্যালুটা বের করো। এটা বের করো। স্যার থিটা বের করে লম্বের দূরত্ব বের করব। লম্বের দূরত্ব বের করবা। টেন থিটা সমান সমান s/d। টেন থিটা সমান s/d, ওই যে আগের অঙ্কটা আর কি। তাহলে রৈখিক দূরত্ব s ইজ ইকুয়াল d টেন থিটা। সাইন থিটা দিয়েও করতে পারো, সমস্যা নেই, ও যেটা বললো। আল্লাহ, তবে এখানে থিটা তো ছোট, সাইন থিটা এবং টেন থিটা সমান লেখা যায়। বুঝতে পেরেছো? থিমগুলো লিখে নাও, বাসায় বসে রেজাল্ট বের করবা। স্যার অপবর্তন গেটিং এর ক্ষেত্রে স্যার হচ্ছে চরম হচ্ছে ডি সাইন থিটা n ল্যামডা আর অবম ডি সাইন থিটা 2n আমি + 1 λ/2 না? এক কথায় বলি, পেঁচায় মাথাটা নষ্ট করো না। দ্বিচির এবং গ্রেটিং একরকম, একক চির আলাদা। আচ্ছা স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। দ্বিচিরের ক্ষেত্রে এ হবে এ সাইন থিটা, আর গ্রেটিং এর ক্ষেত্রে হবে ডি সাইন থিটা। জি স্যার। Yes. স্যার গ্রেটিংটা যদি একক চিরের মধ্যে হয় স্যার? একক চিরে কখন গ্রেটিং হবে? গ্রেটিং এর স্যার। বাংলা অর্থ কি? তার হ্যাঁ, মানে একাধিক ছিদ্র থাকতে হবে স্যার? অবশ্যই। গ্রেটিং এর বাংলা অর্থ হলো ঝাঁঝরি। একটা চির দিয়ে কখনো ঝাঁঝরি হয় না। জি স্যার। হুম? স্যার একক চিরের জন্য কি স্যার ডি সাইন থিটা বলেছেন স্যার? মাথাটা যে নষ্ট করে ছাড়বে এগুলা। গ্রেটিং এর ক্ষেত্রে গ্রেটিং এর ক্ষেত্রে গ্রেটিং ধ্রুবক ব্যবহৃত হবে। আর গ্রেটিং ধ্রুবক কি, এ না ডি? ডি। ডি। গ্রেটিং ধ্রুবক হলো ডি, ছোট ডি, ছোট হাতের ডি। আর একক চিরের জন্য হলো চিরের প্রস্থ এ। একক চিরে হবে এ সাইন থিটা সমান n ল্যামডা সমান 2n+1 λ/2। আর গ্রেটিং বললে ডি আসবে, ডি হলো গ্রেটিং ধ্রুবক। জি স্যার ঠিক। প্রথম প্রশ্নটা কি লিখছেন? কি? প্রথম প্রশ্নটা কি লিখছেন? 0.006 0.0006 মিটার, মিলিমিটার, সরি, মিলিমিটারে। দেখছো কত সরু চির, সুই দিয়ে ফুটা করলে যেরকম হয় আর কি।
এটা আগে করো। আচ্ছা স্যার, দাগের প্রস্থ বলতে কি বুঝিয়েছেন স্যার? থিওরিটা বের কর। তোরা এখন এত প্রশ্ন করতেছস, থিওরি কালকে পড়স নাই ঠিক মতো। চিরুনি চিনস? গ্রেটিং কি? চিরুনি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম না? হুম? স্যার চিরুনির স্যার। মধ্যে এই যে চিরুনির যে দাঁতগুলো আছে, চেনা দাগের প্রশ্ন স্যার। আচ্ছা স্যার, বুঝছি স্যার, যোগ করতে। এই যে আমার হাত দিয়ে যে এরকম বুঝাইছিলাম, এই যে এই হাতের এই আঙ্গুলটা হলো দাগ বা রেখা, মাঝখানে ফাঁকা জায়গাটা হলো চির, আবার দাগ বা রেখা, আবার চির, দাগ বা রেখা, আবার চির। এনে একই, খালি সূত্র বসে একটাই কথা। আগে বলো, এখানে এই চিরের প্রস্থ এটাকে কি ধরবা? ডি। বলো বলো, চির বললেই এ। চিরের প্রস্থ জি কত স্যার। আছে? 0.0006 আর বি এর মান হলো 0.001। দাগের দাগ মানে রেখা। এই যে চির থাকে না এরকম চিরুনি, এরকম অনেকগুলো চির থাকবে। এই চিরের প্রস্থ এ, আর এই মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ রেখা, এই রেখার প্রস্থ হলো তোমার কি? বি। দাগের প্রস্থ হলো বি। বি সমান কত? 0.001 মিলিমিটার। এখন এই এক চিরের শুরু থেকে আরেক চিরের শুরু পর্যন্ত যেহেতু গ্রেটিং, তাহলে তোমার গ্রেটিং ধ্রুবক লাগবে না? জি স্যার। তাহলে গ্রেটিং ধ্রুবক বি সমান কি লেখা যায়? এ প্লাস বি লেখা যায়। জি স্যার। এখান থেকে গ্রেটিং ধ্রুবক কত আসে সালে মিলিমিটার থেকে? 1.6 into 10 to the power minus 3 millimeter. 3 মিলিমিটার। মিটার বানাও। 1.6 into 10 to the power minus 6 মিটার, তাই না? স্যার Minus 6, জি স্যার। এই ছেলেরা, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্নের দিকে তাকায় শর্ত বসাই দাও ডাইরেক্ট। শর্ত কি? প্রথম ক্রমের অপবর্তন কোণ। প্রথম ক্রমের চরম। চরম। তাহলে সূত্র মিলাও। মিফতা বলবি। মিফতা বলতো সূত্র কি হবে? প্রথম ক্রমের চরম বিন্দু। শর্ত কি হবে চরমের জন্য? এটা গ্রেটিং। মিফতা। মিফতা মানে হলো মিফতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন স্যার। কি বলবো আরেকবার? এই অঙ্কের জন্য সূত্র কোনটা হবে সেটা বলো। বলো। মিফতাকে বলতে বলছি, মিফতা। স্যার এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা। তো নাক বরাবর একটা ঘুষি মারবো একবারে। টি সাইন থিটা। একবারে নাকের মাঝখান বরাবর ঘুষি মারবো একটা। মগজ ধোলাই করা লাগবে। রায়ানুল রুদা বলো। স্যার ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে এ বললো কেন? ওরে না একটু আগে আমি এটা ধরাই দিলাম। স্যার খেয়াল করে নেই মনে হয়। স্যার এখানে থিটাটা অনেক বেশি আসছে। আসুক, এখানে খেয়াল না করলেই তো সে ধরা খেলো। 18.2
এখানে পরীক্ষায় সে খেয়াল না করলেই ধরা খাবে কোনটা থেটা, কোনটা ডি, কোনটা এ, কোনটা ক্যাপিটাল ডি। এই তো এই অঙ্কের কারিশমা। এখান থেকে বের করবা থেটা এর ভ্যালু। পারা যাবে? জি স্যার 18.2 ডিগ্রি আসছে মনে হয়। জি স্যার, স্যার 18.2। আমি অঙ্ক আর করাবো না, সূত্র আবার ক্লিয়ার করো, সূত্র আবার ক্লিয়ার করো। দিচির বললে এ সাইন থেটা সমান এন ল্যামডা, এটা কি উজ্জ্বল না? জি স্যার জি স্যার। জি স্যার, উজ্জ্বল। এ সাইন থেটা সমান 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা কি অবম, স্যার অন্ধকার। অবম। অবম বা অন্ধকার, পরম বা উজ্জ্বল, অবম বা অন্ধকার। পদ পার্থক্য এইগুলো। দশা পার্থক্য হলো 2n পাই, ওই যে আগে যেগুলো পড়েছিলাম জি স্যার। ওইটাই যাচ্ছে না, তোমাদের এইগুলোতে ফ্রিকশন হয়ে যাচ্ছে। এবার আসো একক তীর। একক তীরে কি হবে বল? উল্টা। এ উল্টো হয়ে সাইন যাবে থিটা স্যার। সমান এন ল্যামডা, এটা কি উজ্জ্বল না অন্ধকার? অন্ধকার, অন্ধকার স্যার। অন্ধকার। অন্ধকার বা অবম। আর এ সাইন থিটা সমান 2n মাইনাস 1 না প্লাস 1? +1 স্যার। প্লাস ওয়ান, এটা কি উজ্জ্বল, উজ্জ্বল বা চরম। আর গ্রেটিং যদি হয় এ সাইন দ্বিচিরের থিটা সমান দ্বিচিরের অনুরূপ। এ সাইন থিটা সমান এন ল্যামডা, উজ্জ্বল নাকি? ডি সাইন থিটা, ডি সাইন থিটা, হ্যাঁ ডি ডি সাইন স্যার। থিটা ডি সাইন থিটা। এন ল্যামডা, এটা উজ্জ্বল বা চরম। আর ডি সাইন থিটা সমান 2n কি লিখবি প্লাস 1 ল্যামডা বাই 2, এটা কি হবে? অন্ধকার, অবম। অন্ধকার বা অবম। অন্ধকার বা স্যার অবম। স্যার বলো। স্যার এই যে একক চিরের ক্ষেত্রে না স্যার, মানে একটা চ্যানেলে দেখছিলাম যে স্যার ওরা মানে ওই দ্বিচিরে আমরা যেরকম এক্সেন বের করছে ওরা এখানে ওয়াই বের করছে একদম একই ফর্মুলায়। মানে এটা কি করা যায় তাহলে স্যার? আমার জানা মতে আমি করি নাই, হয়তো করা যেতে পারে। তাহলে ওটা তাহলে তো স্যার মানে সুবিধা হইতো জাস্ট ওই দূরত্বটা বের করতে। সুবিধা just হইলেও formula। তোমার ইন্টারমিডিয়েট লেভেলে ওইগুলো অ্যালাউ করবে না। ইন্টারমিডিয়েট লেভেলে এই নিয়ম দিয়ে করতে হবে। মানে স্যার পিথাগোরাস না, নিয়ম বা এরকম এগুলো দিয়ে। ওই নিয়মেই যাওয়া যাবে না। তোমার বইয়ের বাইরের কোনো নিয়ম আলোচনা হয়তো অ্যাডমিশন টেস্টে করতে পারবে, কিন্তু কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষায় ওই মানে নিয়মগুলো অ্যালাউ করবে না। ওখানে কি করছে ওই দ্বিচিরের মতোই চিরের প্রস্থ এক্স এন প্রাইম ওগুলো ধরছে। স্যার ওরাও করছে কি হচ্ছে জি ওই স্যার। কেন্দ্রীয় চরম থেকে হুম। প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তারপর প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এই যে ডোরাগুলা পেয়েছিলাম ওগুলো হচ্ছে প্রস্থ বের করেছে আর কি, মানে দূরত্ব। এখানে ডোরার প্রস্থ তো বের করবে না, দূরত্ব বের করতে পারে। জি স্যার, ওই তো সরি স্যার, দূরত্ব বের করছে। হ্যাঁ স্যার ওরা দূরত্ব ওখানে আবার স্যার এন এর মান 1 থেকে ধরে করছে দেখলাম। দুইটা মাথায় রেখো না, জি স্যার তোমার যেটা ভালো লাগে ওইটা সেটাই মাথায় মাথায় রেখে রাখো। লাভ নেই। দুইটা মাথায় রাখলেই ধরা খেবা। হ্যাঁ জি জি স্যার। স্যার, জি স্যার। যে কোনো একটা ফলো করো, হয় এটা না হয় এটা। স্যার প্রশ্নে গ্রেটিং উল্লেখ থাকলেই কি একমাত্র গ্রেটিং ইউজ করব? হ্যাঁ, তবে অনেক সময় যেমন একটা বোর্ড কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা ভুল আছে। চিটাং বোর্ড 2000, দাঁড়াও 2000, আমি ওদিন করাইতে গিয়ে দেখলাম যে এটা ভুল লিখছে। তোমরা বইয়ের অঙ্কগুলো সব করবে অবশ্যই। জি স্যার। স্যার কোনটা ভুল আছে বললেন? দাঁড়াও দেখতেছি। আমি তো পাচ্ছি না বইয়ের একটা অঙ্ক। দাঁড়াও, হ্যাঁ বইয়ে দেখবা 535 পৃষ্ঠা 24 নম্বর অঙ্কটা ভুল আছে কোন বই স্যার, ইসাক স্যার না তপন স্যার? তপন স্যারের। এখানে বলছে গ্রেটিং, কিন্তু গ্রেটিং এর কোনো কাহিনী টাহিনী কিছুই বলা নাই। স্যার তো অন্য অধ্যায় চলে যায় স্যার, আধুনিক পদার্থবিজ্ঞান। নতুন বইয়ের সেট 2 এর অঙ্ক আছে না, সেট 2
জি স্যার। সেট 2 এর 24 নম্বর অঙ্কটা, এটা এসেছে তোমার সিলেট বোর্ড 17 সালে। পাইছো? জি স্যার। ওই অঙ্কটা পড়ে দেখো বাসায়, কোনো নারী নক্ষত্র কিছুই মিলে না। গ্রেটিং বলছে কিন্তু গ্রেটিং এর তথ্যগুলো নাই। জি স্যার, খালি চিরের প্রশ্ন দেওয়া, দাগের প্রশ্ন নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার নতুন টপিক স্যার করব। নেক্সট চ্যাপ্টার কোনটায় কয়টা লেকচার লাগতে পারে স্যার মিনিমাম? কোনটা? স্যার নেক্সট এর যে চ্যাপ্টার গুলো। পরমাণুর লেকচার লাগবে একটা, থিওরি একদিনে পড়াবো, অঙ্ক একদিনে করাবো, 2টা পরমাণু। আর আপেক্ষিক তত্ত্বে লাগবে তোমার 5টা। আর স্যার আরেকটা লজিক গেট যেটা আছে। ইলেকট্রনিক্স, জি স্যার। ইলেকট্রনিক্স জানুয়ারিতে চলে যাবে। স্যার এই বছর কি শেষ হবে না? এই বছর চেষ্টা করব, মনে হয় না শেষ হবে। তাহলে স্যার কলেজ শেষ করবো কেমনে স্যার? এই তো চিন্তায় আছে এখন। স্যার আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বলে এমসিকিউ এক্সাম হবে। হ্যাঁ, কলেজ শেষ হলে স্যার প্রাইভেটে স্যার আস্তে আস্তে শেষ করান স্যার। না তাড়াহুড়া করবো কেন? ওই যে এই যে আপনি স্যার আপনার স্পিডে যান স্যার, কারণ কলেজে তো এমনি অনেক তাড়াহুড়া করতেছে। এখন না, আপনি আমি কি এখন স্পিডে তাড়াহুড়া পড়াচ্ছি করলে তো নাকি? হবে না। তোমাদের কি স্পিড মনে হচ্ছে? না না স্যার, ঠিক আছে স্যার। না স্যার, না স্যার। এইভাবেই স্যার, এভাবেই পড়াচ্ছে। এই যে একক চিট দ্বিচিট দিয়ে অঙ্ক করাইলাম মিনিমাম 3-4টা, ক্লাসে একটাও করাবো না, বা একটা করাবো সর্বোচ্চ। স্যার এমনি করে কেমনে হয় স্যার? ক্লাসে যেভাবে করাচ্ছে একটা অধ্যায় সর্বোচ্চ স্যার ওরা লেকচার হিসাব করে নিছে। আর তুমি কিছু যতই করার বলো না, শোনো আমি বলি, ফিজিক্স ফার্স্ট পড়ানো হচ্ছে না, তুমি বললে এটা আমি মানবো না। না স্যার, ফিজিক্স স্যার ঠিক আছে, যেমন স্যার আমাদের আচ্ছা, আমরা ঠিক বায়োলজি আছে। কালকে একেবারেই ফার্স্ট করাইলো স্যার। পড়াচ্ছি না, আমি অন্য সাবজেক্ট জানি না। জি স্যার, বায়োলজি কালকে একটা লেকচারে অনেক কিছু পড়াইছে স্যার, নিজেই বলছে স্যার আমি নিজে সন্তুষ্ট না, কিন্তু করার কিছু নেই, শেষ করতে হবে আজকে। এখন করোনার কারণে আমাদের প্রথম 3টা মাস লস হয়ে গেছে, বুঝো নাই? ওই 3 মাসে তো আমরা কিছুই করতে পারি নাই। ওই 3 মাসে কিছু ক্লাস করতে পারলে অনেক সুবিধা হতো। আমরা তো ইউটিউবে ক্লাস দেওয়া শুরু করছি 3 মাস পরে না? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো এখন ওই 3 মাস সময় আমরা হাতে তো লস হয়েছে আমাদের, আমরা পাইনি এই 3 মাস। তবে কিছু কিছু কলেজ খুব চালাকি করছে, ওরা এই জিনিসগুলো বুঝতে পেরে ওরা প্রথম থেকেই ক্লাস শুরু করেছে। এখন একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা ফিজিক্স তোমরা বলতে পারবে না যে ফার্স্ট পড়াচ্ছি। এবং যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি, কোনো গ্রুপে ফার্স্ট পড়ানো হচ্ছে না। না স্যার, ফার্স্ট পড়ানো হইতেছে না স্যার। ফিজিক্স মোটামুটি স্যার ওকেই আছে স্যার। হয়তো বলতে পারো যে অঙ্ক একটু কম হচ্ছে, এটা বলতে পারো, কিন্তু আহ, নিয়ম কিন্তু অঙ্ক করানোর রাইট আমাদের নাই। ঠিক আছে, নিয়ম হলে আমরা থিওরি ভালো করে পড়াবো, অঙ্ক তুমি তোমার মতো করে করবো। আর আমরা ইউনিভার্সিটিতে যে পড়ে আসছি, স্যারেরা কোনো অঙ্ক করাইতো না, স্যারেরা শুধু থিওরি করাইতো। এটা কি কম্পমান? হ্যাঁ, কম্পমান। সিকিউর জন্য কি এই চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট নাকি স্যার প্রিজমের চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট? প্রিজম। অবশ্য 2টা থেকে অনেক সময় 2টাও চলে আসে, আর এখান থেকে আসলে তোমার ওই দ্বিচির আসবে। আমরা বলেছি এমন একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন তলে আলো যে কাঁপতে থাকে তরঙ্গ রূপে সঞ্চালিত হয়, সেই বিভিন্ন তলে কম্পমান আলোর তরঙ্গটাকে যদি আমরা শুধুমাত্র একটা তলে কম্পিত করতে পারি, সেই ব্যবস্থাকে আমরা বলবো আলোর সমবর্তন। আমরা একটু চিত্রের মাধ্যমে
ঘটনাটা অবজার্ভ করার চেষ্টা করব। তোমরা আগে সংজ্ঞাটা লিখে নাও। বুঝবো? জি স্যার। লেখা হয়ে গেছে। বিভিন্ন তলে কম্পমান আলো বলতে তুমি কি বুঝো? ধরো এখানে একটা লাইট সোর্স রেখেছো, এখান থেকে লাইট ওয়েভ তরঙ্গ মুখের সংজ্ঞা যখন পড়েছিলা, এই লাইট ওয়েভ এভাবে কি চারদিকে সঞ্চালিত হচ্ছে না? ইয়েস স্যার। যদি আমরা এর সামনে এরকম একটা সমবর্তক বা একটা চিরের মতো রাখি, বলতো এই লাইট যখন এই চিরের সামনে পড়বে, এই সব দিকের আলোগুলো কি চিরের ভেতর দিয়ে যাইতে দিবে? না স্যার। হুম, এটার নাম না হলো সমবর্তক বা পোলারাইজার। দেখো এই যে আমি হাত যদি এভাবে ধরি, আমি যদি এদিক দিয়ে লাইট মারি বা একটা লাইট সোর্স রাখি, শুধুমাত্র যেই তরঙ্গটা এই যে এইভাবে কাঁপতেছে, শুধু সেইটাই ভেতর দিয়ে পাস করবে। যেই তরঙ্গগুলা মনে করো এইভাবে ভাইব্রেট করতেছে, এগুলা কি দুই আঙ্গুলের মাঝখানে আটকে দিবে না? জি স্যার। মনে করো একটা রশি আমি নিলাম এইভাবে, এই হাতের মাঝখান দিয়ে একটা রশি এই বোর্ডের সাথে আটকে দিলাম, আর এক রশির মাথা আমার হাতে আছে। আমি রশিটাকে যদি এইভাবে দোল দেই, তাহলে এই তরঙ্গটা আমার হাতের মাঝখান দিয়ে পাস করবে, রাইট? জি স্যার। আচ্ছা, যদি রশিটাকে আমি এইভাবে দোল দেই, দেখো তো আড়াআড়ি ভাবে, তাহলে এই দুই আঙ্গুলের সাথে আটকে যাবে না ভাইব্রেশনটা? জি স্যার। জি তাহলে স্যার। এখানে তুমি আলোর সামনে একটা পোলারাইজার রাখছো, তাহলে এখানে বিভিন্ন তলে কম্পমান আলো সে পাস করতে দিবে না। সে কাকে পাস করতে দিবে? এই চিরের সমান্তরালে যেটা আছে শুধু সেটা পাস করবে, আর বাকিগুলো এই চিরের গায়ে লাগে আটকে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে এই পাশে তোমার কোন তরঙ্গটা আসবে? এই লাইট ওয়েভের শুধু এটা আসবে না, দেখো তো। জি স্যার। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যদি এর সামনে আমরা আরেকটা সমবর্তক রাখি, এভাবেই রাখি, এটা স্যার এক্স অক্ষের সমান্তরালটা আসা উচিত না? হুম, এই আরেক কোষের উপরে নিচে যাচ্ছে না স্যার? এটা তো এই যে এইভাবে রাখছো, এই যে এক্স অক্ষের সাথে লম্বভাবে রাখছো। আচ্ছা। স্যার দ্বিতীয়টাও কি একইভাবেই রাখা স্যার? হ্যাঁ, একইভাবে রাখছি। তাহলে এই দিক স্যার থেকে দেখলে, সমবর্তকটা যেভাবে রাখবো ওই তল বরাবর আলোর রশ্মি পাস হবে। হ্যাঁ রাইট। তোমার ঘরের দরজার কথা চিন্তা করো, ঘরের দরজাটা যদি একটু সরু হয়, এই দরজার মাঝ বরাবর একটা রশি দিয়ে রশিটাকে তরঙ্গ সৃষ্টি করো, ঢেউ সৃষ্টি করো, তাহলে রশিটা কিভাবে দোলাইলে এই দরজার ভেতর দিয়ে তরঙ্গ যাবে? বলো। স্যার দরজা বরাবর। দরজার দৈর্ঘ্য বরাবর যেটা জি স্যার। ভাইব্রেশন করবা সেটা যাবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তুমি যদি এই রশিটা ভাইব্রেশন এমন ভাবে করো যে তার প্রস্থ বরাবর ভাইব্রেশন হচ্ছে, তাহলে কি সেই তরঙ্গটা দরজার মধ্যে যে আটকে যাবে না বাধা পেয়া? জি স্যার। আমি তো দরজার উদাহরণটা দিলাম অনেক বেশি প্রস্থের, আর এখানে এই চিরগুলা হলো খুব কম প্রস্থের, একটা কাগজের মধ্যে জাস্ট কেটে দেই ব্লেড দিয়ে কাইটা এই আলোর সামনে রাখি, তাহলে শুধুমাত্র এই চিরের সমান্তরালে যেটা আছে শুধু সেটাই পাস করবে। তাহলে এখানে এই আলো চারদিকে ছড়াচ্ছে, তার সামনে একটা সমবর্তক রেখেছো লম্ব ভাবে, রাইট? তাহলে এখানে শুধু এই লম্বটাই পাস করবে, এই যে দিকে যেন একমুখী হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। দুইটা আবার সমবর্তক কেন লাগবে স্যার? আবার এটার সামনে আরেকটা সমবর্তক রেখেছো, তাহলে এইগুলাও এটা সমান্তরালে আছে, সো এগুলো সবই পাস করবে। এবং এই দিক থেকে যদি আমরা দেখি, অরিজিনাল লাইট সোর্সটা ছিল তোমার বিভিন্ন তলে কম্পমান, আর এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ শুধু কি একই তলে কম্পমান। স্যার সমবর্তক দুইটা ব্যবহার সমবর্তক একটা করলাম দিলেই কেন? তো হইতো স্যার। হ্যাঁ, সমবর্তক একটা দিলেই তো হইতো স্যার। একটা দিলেও হয়তো, সমস্যা নাই। আমি দুইটা দিলাম, দুইটা দিয়ে তোমাদের আরেকটু ব্যাপার বোঝানোর চেষ্টা করছি। স্যার আলোর ক্ষেত্রে যে
মানে বেটিচার সমবর্তন আর অপবর্তন এই আগের যে পরীক্ষাগুলো সব ক্ষেত্রেই তো এই তিনটা উপস্থিত থাকে না? হ্যাঁ, সব ঘটবে, হ্যাঁ, সব উপস্থিত থাকবে। এখন এখানে তুমি আলোটা যদি দেখো, এই বরাবর চিরের ভেতর দিয়ে তাকায়া, তুমি দেখবে তীব্র আলোয় দেখা যাচ্ছে। কোন তলের আলো তীব্র দেখা যাচ্ছে? যেটা এইভাবে কাঁপতেছে, সেই তলের আলোটাকে তীব্র ভাবে দেখতে পাচ্ছ। কিন্তু আমি যদি ঠিক সেম ঘটনাটা ঘটাই, দেখো তো, এই লাইট সোর্স তার জায়গায় ঠিক আছে, এই পোলারাইজার আগে যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। এটা প্র্যাকটিক্যাল আছে কিন্তু। আমরা কেমিস্ট্রিতে ফিজিক্সে করছি প্র্যাকটিক্যালি, এটা অনার্স থার্ড ইয়ারে। তাহলে বলো, এটার কোন অংশগুলো এটার ভেতর দিয়ে পাস করবে? এটা না? স্যার যেগুলো লম্ব বরাবর কাঁপবে। জি স্যার। এটা না? জি স্যার। আচ্ছা, এবার ধরো এটাকে একটু কাত করে দিচ্ছ, তাহলে এই সমবর্তকের পজিশন আগের মতো কি আছে, না একটু বাঁকা হয়ে গেছে? একটু বাঁকা হয়ে গেছে। এখন বলো, তাহলে এই পাশ থেকে যদি তুমি দেখো, তাহলে আগে যত উজ্জ্বলতা সহকারে দেখছিলা আলোটা, এবার কি তত উজ্জ্বল সহকারে দেখবা, না তার তীব্রতা আস্তে আস্তে হ্রাস পাবে? স্যার হ্রাস পাবে। কারণ কি, এই পুরা আলোটা এর ভেতর দিয়ে পাস করতে পারবে না, আংশিক পাস করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তীব্রতা হ্রাস পাচ্ছে। থার্ড স্টেপে দেখো, স্যার এখানে তলটা কিরকম আসে? এখানে তল আইডেন্টিফাই করা ঝামেলা হবে, কারণ এই পুরাটা দেখতে পাবো না, এই হয়তো এটার হালকা অর্ধেক বা সামান্য দেখতে পাবা। থার্ড স্টেপ দেখো, এটাকে ঘুরাইতে ঘুরাইতে একবারে যদি তুমি এই বরাবর দিয়ে দাও, এখান থেকে কি দেখবা? কোন আলো দেখবা? না স্যার। একবারে অন্ধকার দেখবা না? না বা স্যার। এই আলোটা যখন এই পোলারাইজারের সামনে পড়বে, এই পোলারাইজার কি করবে? পুরো আলোটাকে বন্ধ করে দিবে না, পাস করতে দিবে? না স্যার। সে ভাইব্রেট করছে উলম্ব তলে, কিন্তু এটা রাখছো তুমি অনুভূমিক তলে, তাহলে এখান থেকে পুরা অন্ধকার দেখা যাবে। তাহলে এই যে আলো দেখতে পাচ্ছ, এগুলো হলো অসমবর্তিত আলো। অসমবর্তিত কেন বলেছি? বিভিন্ন তলে কম্পমান, তাকে সমবর্তিত করতে পারি নাই, এটা অসমবর্তিত আলো। তাহলে এখানে লিখে নাও অসমবর্তিত আলো। আর এই আলোগুলো কি বলবা? সমবর্তিত। আর এটাকে বলবা সমবর্তক। এটাও সমবর্তিত, এটাও সমবর্তিত, সমবর্তিত, সমবর্তিত। এখানে তীব্রতা হ্রাস পাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার লাস্টেরটায় থার্ড যদি মানে স্টেপ স্যার হুম, স্যার থার্ড স্টেপটা যদি প্রথম সমাবর্তকটা সরিয়ে নেওয়া হয় তাহলে তো মানে তীব্র আলো দেখতে পাবো না। হ্যাঁ, তখন তীব্র আলো দেখতে পাবা। তখন কোনটা পাস করবে? যেটা এই যে এটার সমান্তরালে যেটা ভাইব্রেট করছে সেটা দেখতে পাবা। এটা আর সরাই যদি নিয়ে স্যার গেলা, সরাই। জি স্যার, বলো, প্রথম প্রথম সমাবর্তকটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি তাহলে কি হবে? এটা 45 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলে। তীব্র না? তাহলে হ্যাঁ, তীব্র। তাহলে তীব্রতা উজ্জ্বল আলো দেখবা না, হালকা আলো দেখবা। স্যার অসমবর্তিত আলোর থেকে কি কেন সমবর্তিত আলোর প্রথমটা তীব্রতা 45 বেশি? ডিগ্রি রাখলে তো স্যার পুরোটাই আলো আসবে স্যার। এখানে যদি এটাকে বাঁকা করে রাখো, হ্যাঁ, এটা বলতে চাচ্ছ না? জি স্যার। এটা স্যার, বাঁকা, শুধু এটা একটাই সোজা। থাকবে। এটা বাঁকা, না এটা স্যার, সোজা, একটাই তাহলে থাকবে, শুধু একটাই। স্যার একটাই শুধু বাঁকা থাকবে, আচ্ছা, এটা একটাই। বাঁকা করে রাখছো, তাহলে এটা বাঁকা করে রাখলে এটা নাই, এই তো? জি স্যার, কিন্তু তাহলে উজ্জ্বল এটা কি যদি থাকবে? এটা যদি বাঁকা করে রাখো, তাহলে এই যে এই তরঙ্গটা যাবে, এই যে এটা। একটা সমবর্তন থাকলে তো আমি যাই আঁকি না কেন তীব্র পাবোই। হ্যাঁ, পাবে, কিছু না কিছু পাবে, তীব্র পাবে।
স্যার অসমবর্তিত আলো থেকে কি সমবর্তিত আলোর তীব্রতা সবসময় বেশি হবে? না, সেটা কেন? এটার ক্ষেত্র আলাদা। এখান থেকে তুমি উজ্জ্বলতা, তীব্রতা, অন্ধকার এটা বলতে বোঝাচ্ছে এটার চেয়ে যে বেশি হবে তা না। তুমি এখান থেকে লাইট যাচ্ছে এটা দেখবা, মোটামুটি বেশ ভালো আলোই দেখবা। এই ক্ষেত্রে এখানে যত ভালোভাবে আলো দেখছিলে এখানে তত ভালোভাবে দেখবা না, আর এখানে কিছুই দেখবা না। এটার সাথে তো এগুলো কম্পেয়ার করি নাই, এটার সাথে ওগুলোর কোনো কম্পেয়ার নেই। সমবর্তনের শুধুমাত্র সংজ্ঞাটা পরীক্ষায় আসে। সমবর্তিত আলো কি, অসমবর্তিত আলো কি, এই দুইটা সংজ্ঞাও করে ফেলবা। যেমন যদি বলা হয় সমবর্তিত আলো কাকে বলে, তখন তুমি কি বলবে? যে আলো শুধুমাত্র একটি তলে কম্পিত হয় তাকে আমরা সমবর্তিত আলো বলবো। আর অসমবর্তিত আলো কাকে বলবা? যেটা বিভিন্ন তলে, ভিন্ন ভিন্ন তলে কম্পিত হয় তাকে আমরা অসমবর্তিত আলো বলবো। বইতে আছে, স্যার পৃষ্ঠা সূত্র নাই স্যার? হ্যাঁ, স্যার সূত্র নাই স্যার? বুঝি নাই। বলতেছে যে এইখানে কোনো ম্যাথ আছে কিনা সমবর্তনের? স্যার বললাম সূত্র। না, সূত্র একটা সূত্র আছে, সেটা স্যার হলো বই তো দেয়া আছে স্যার একটা সূত্র। ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র এটা আমি একটু মুখে মুখে বলে দেই, তোমরা বই থেকে পড়ে ফেলবা। কত বাজে রে? স্যার 8:28। সময় আছে। যদি এখানে একটা কাচের ফলক নাও, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এখানে যদি অবিলম্ব আঁকো, তুমি যদি এখান থেকে একটা লাইট সোর্স ফেলো 57 ডিগ্রি কোণ, এটা θ1 ধরে নিলাম, তাহলে এখানে তুমি যে আলোটা ফেলছো এটা অসমবর্তিত আলো। এই যে এই অসমবর্তিত আলো, এই আলোটা তুমি যদি 57 ডিগ্রি কোণে ফেলো, এটা পরীক্ষামূলক প্রমাণ। হ্যাঁ, কত ডিগ্রি কোণে? 57 ডিগ্রি কোণে যদি আলো ফেলো, তাহলে এই আলোটা যেটা প্রতিফলিত হয়ে ফিরে যাবে সেটা সমবর্তিত আলো হয়ে যাবে। প্রতিফলিত রশ্মি সমবর্তিত হবে, তাহলে এটা θ1 হলে এটাও θ1 বলা যায়, কারণ আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান। আর 57 ডিগ্রি কোণে যদি আপতিত না হয়, অন্য কোনো কোণে যদি আপতিত হয়, তাহলে আংশিক সমবর্তিত হবে। আংশিক মানে কি? আংশিক মানে ওই যে তীব্রতা হ্রাস পাচ্ছে বুঝাইছিল না, ওই রকম হবে। স্যার ওই নিচের কিউবটা কি মানে আপনার গ্লাস? হ্যাঁ, গ্লাস প্লেট। এই যে এরকম এক তলে সমবর্তিত হয়ে যাবে। আর 57 ডিগ্রি কোণে যখন আলো আপতিত হবে, অসমবর্তিত আলো, প্রতিফলিত রশ্মিটা সমতলে সমবর্তিত, মানে এই তলে সমবর্তিত, একই তলে যে বরাবর যাচ্ছে। এখন প্রতিসরিত রশ্মি, এখানে কিন্তু আলোর প্রতিসরণও ঘটবে, আলোর প্রতিসরণটাও ঘটবে, এবং এই প্রতিসরিত রশ্মিটা এই প্রতিসরণ কোণ, এটাকে θ2 ধরে নাও, আর এই কোণটা হবে 90 ডিগ্রি, এবং এটার তলটা এরকম হবে। এই পরীক্ষাটা করেছিল বিজ্ঞানী ব্রুস্টার, এই জন্য তার নাম অনুসারে আমরা এটাকে বলে থাকি। মেলাস করেছিল, মেলাসের সূত্রটাকে আমরা ব্রুস্টারের সূত্র বলে থাকি। তাহলে স্টেটমেন্টটা কিভাবে দিবা? অসমবর্তিত আলো যদি কোনো তলের উপর 57 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি সমতলে সমবর্তিত হবে, এবং প্রতিসরিত রশ্মি এই প্রতিফলিত রশ্মির সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এটার প্রতিসরাঙ্ক বাতাস μ1, এটা কাচ, প্রতিসরাঙ্ক ধরে নাও μ2। তাহলে দেখো তো আমরা এখানে কি স্নেলের সূত্র অ্যাপ্লাই করতে পারি? 1 μ2 সমান sin θ1 sin θ2 লেখা যায়? দেখো তো। স্যার স্যার বলো বলো। সমবর্তিত আলো অসমবর্তিত আলো কি স্যার? সমবর্তিত আলো মানে একটা তলে কাঁপবে, আর অসমবর্তিত মানে ভিন্ন ভিন্ন তলে, একাধিক তলে কাঁপবে।
স্যার যেমন এখানে এখানে সমান্তরাল আর লম্ব ভাবেই হবে স্যার সমাবর্তন। এখানে এই আলোটা দেখো শুধু এই তল বরাবর যাচ্ছে, কিন্তু এখানে কোন বরাবর যাচ্ছে? এটা সব দিক বরাবর। চারদিক বরাবর, তাহলে এটা হবে অসমবর্তিত আলো। এটা এক তলে সমবর্তিত আলো, এটাকেও আমরা সমবর্তিত আলো বলতে পারি। এই যে এটা এই তলে, এই যে এই তলটার সাথে আছে। স্যার আমি বলতে শুধু স্যার। আমি তোমার কথা বুঝি না, নেটওয়ার্ক কানেকশন ঠিক করো। যে কোনো তলেই সমাবর্তিত হতে পারে না স্যার? হ্যাঁ, মিউটু এ যে রশ্মিটা গেছে ওটাও কি সমাবর্তিত? হ্যাঁ এটাও সমবর্তিত। আচ্ছা দেখো তো, এই চিত্র থেকে θ1, 90, θ2 এই তিনটার সমষ্টিকে 180 লেখা যায়? জি স্যার। তাহলে θ2 সমান 90 মাইনাস θ1 বলা যায়? দেখো তো। ইয়েস স্যার। হুম, ইয়েস স্যার। আর এই সূত্রটা ঠিক আছে কিনা দেখো তো। প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, তাহলে 1 μ2 সমান আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে না? sin θ1 বাই sin θ2। জি স্যার। কথা বলো। জি স্যার। আর 1 μ2 এটাকে ভেঙে μ2 বাই μ1 লেখা যায়? জি স্যার। sin θ1 θ2 এর পরিবর্তে 90 মাইনাস θ1 লেখা যায়? ইয়েস স্যার। দেখো তো, এটাকে কি cos θ1 বলা যায়? sin 90 মাইনাস θ1 এটাকে কি cos θ1 বলা যায়? জি স্যার। তাহলে sin বাই cos এটাকে তুমি কি tan θ1 বলতে পারো? জি স্যার। এখন একটা ব্যাপার একটু খেয়াল করো, এটা হলো বাতাস, এটা কাচ, তাহলে বাতাসের প্রতিসরাঙ্ক μ1 সমান 1 লেখা যায়? জি স্যার লিখে যায়। জি স্যার। আচ্ছা, তাহলে μ1 সমান যদি 1 লেখো আর কাচের প্রতিসরাঙ্ক মিউ এর পরিবর্তে মিউ লিখে দিলাম, সমান শব্দ হয় কেন রে এরকম? tan θ1। আমরা বাতাসের প্রতিসরাঙ্ক μ1 সমান 1 ধরে নিলাম আর কাচের প্রতিসরাঙ্ক μ2 সমান মিউ ধরলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ সমান সমান tan θ1। এক কথায় বলা যায় যে এই প্রতিফলক পৃষ্ঠ যেটা নিয়েছো তার প্রতিসরাঙ্ক হবে কার সমান? আপাতন কোণের টেনজেন্টের সমান। এই কোণটাকে সমবর্তন কোণ বলা হয়। এই যে θ1টা যে ধরেছো এটাকে সমবর্তন কোণ বলা হয়। এই θ1টাকে আমরা সমবর্তন কোণও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রতিফলক পৃষ্ঠের প্রতিসরাঙ্ক সমবর্তন কোণের, আপাতন কোণ তো আছেই, তার আরেকটা নাম হলো সমবর্তন কোণ, যেহেতু সমবর্তিত হচ্ছে এই কোণের জন্য। তাহলে আপাতন কোণের বা সমবর্তন কোণের টেনজেন্ট প্রতিফলক পৃষ্ঠের প্রতিসরাঙ্কের সমান। এখানে সমবর্তন কোণ অলওয়েজ 57 ডিগ্রি না? হ্যাঁ, অলওয়েজ 57 ডিগ্রি। এটা কি আমরা স্যার বলবো? মাধ্যম চেঞ্জ হলে 57 ডিগ্রি থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই, সবগুলোর ক্ষেত্রে একই হবে। স্যার হচ্ছে একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্কের জন্য সবসময় সমাবর্তন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে আমরা ব্রুস্টারের সূত্র হিসেবে জেনে থাকবো। এই সূত্র দিয়ে হয়তো তোমার টুকটাক কিছু অঙ্ক আসতে পারে। আরেকটা সূত্র আছে, ওটা আমি আজকে পড়াইতে পারলাম না। তীব্রতার সাথে সম্পর্ক, তরঙ্গের তীব্রতার সাথে সম্পর্ক রেখে। স্যার স্যার সাধারণ রশ্মি আর অসাধারণ রশ্মি কি? অসাধারণ রশ্মি আমি চিনি না। কই পাইছো অসাধারণ রশ্মি? স্যার সেলু স্যারের বইয়ে। অসাধারণ রশ্মি আর সাধারণ রশ্মি বুঝি না, আমি কোথাও পাই নাই স্যার এরকম এখানে তথ্য। 57 ডিগ্রি যে পেলাম এটা কি শুধু কাচের জন্য হবে? তোমার প্রতিফলক পৃষ্ঠটা যেই উপাদানেরই হোক না কেন, তবে নরমালি কাচের জন্যই আমরা এটা পেয়ে থাকি, কারণ প্রতিফলক ভালো প্রতিফলক পৃষ্ঠ হিসেবে আমরা কাচকেই বলে থাকি। স্যার স্যার একটা সূত্র দেখছিলাম স্যার বইতে,
হুম lambda a by lambda b equal mu a by mu b equal x a by x b ল্যামডা এ by lambda b equal mu a by mu b মিউ এ জি স্যার মিউ বি equal x a by x b এক্স এ বাই এক্স বি। এটা শর্টকাট সূত্র এসেছে, কোনখান থেকে আসলো দেখ স্যার এটা ইয়ে পাইছি স্যার, এটা স্যার আমার প্রশ্ন না স্যার। তাহলে। আমি স্যার বলতেছি স্যার এখানে মানে যে প্রশ্নটা ছিল এখানে বলছিল স্যার ডোরার ব্যবধান কত। তো এখানে স্যার হচ্ছে ডোরার ব্যবধানকে এই যে এক্স ধরলো, তাহলে এটা কিভাবে ধরলো? এখানে তো এক্সটা তো তরঙ্গ দৈর্ঘ্য যে পথ অতিক্রম করে ওইটা বোঝায় না। আমি যেভাবে পড়াইছি সেটা দিয়ে এক্স দিয়ে মূলত তোমার অবস্থান বোঝাচ্ছে যে ডোরার এক একটা ডোরার প্রস্থ কত সেটা। মানে স্যার এখানে প্রশ্নটা ছিল এরকম স্যার, ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের দেওয়া আছে, আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান হয় 2.0 মিলিমিটার। যদি সমস্ত পরীক্ষা যন্ত্রটিকে 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরলে ডুবানো হয় তাহলে ডোরার ব্যবধান কত? ডোরার ব্যবধানের সূত্র কি? এটা না, আমরা যে থিম পড়েছি ডোরার ব্যবধান কি এটা না? ল্যামডা ডি বাই এ। তাহলে ল্যামডা এ ডি বাই এ, এই ডি আর এটা ঠিক থাকবে। জি স্যার। আর ডেল এক্স বি মানে অন্য লিকুইডের জন্য তোমার কি লিখতে পারো, এটা লিকুইড লেখো তরল, ল্যামডা এল ডি ডিভাইডেড বাই এ, এরকম আসে না? জি স্যার। এখন এটা ভাগ করো, এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 ভাগ করলে কত আসতেছে? ল্যামডা এ বাই ল্যামডা এল সমান ডেল এক্স এ বাই ডেল এক্স এল, এরকম আসে না? জি স্যার। আর এটার সাথে সম্পর্ক তো যেতে ঠিকই তো আছে। তোমার এখানে এই এক্স এ এক্স বি দ্বারা ডোরার ব্যবধান বোঝাচ্ছে, কিন্তু আমি যেই থিওরি পড়িয়েছি সেই অনুযায়ী ডোরার ব্যবধান হলো ডেল এক্স ধরেছি, এখানে ডেল এক্স বসাই দাও তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, মানে হচ্ছে এখানে হচ্ছে প্রথম তরঙ্গের দৈর্ঘ্যের জন্য যে ব্যবধানটা ওইটা পরবর্তী ব্যবধানের জন্য ওইটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট। জি স্যার, বুঝতে পারছি স্যার। এক্স না ধরে ডেল ধরো তাইলে সুবিধা হবে। জি স্যার, জি স্যার। ব্যবধান তো নাও, তাহলে তোমরা মোটামুটি অঙ্কগুলো করো, অঙ্কগুলো কমপ্লিট করো বাসায় বসে। আমরা ওই আরেকটা থিওরি আছে ওই ব্রুস্টারের সূত্রের পরে, হ্যাঁ এগুলোর কোনো অঙ্ক আছে কিনা বই একটু চেক করো, আর ওই সূত্রটা একটু দেখে নিও। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন অধ্যায়ে যাব। আল্লাহ হাফিজ। এই চ্যাপ্টার কি আজকে শেষ স্যার? আজকের ক্লাস শেষ। মানে স্যার আজকে চ্যাপ্টার শেষ স্যার? চ্যাপ্টার শেষ, আগামী ক্লাসে যদি সুযোগ হয় ওইটা নিয়ে একটু কথা বলে তারপর নতুন অধ্যায়ে যাব। ও তোমাদের পড়াই নাই, কি কয় হাইগেন্স প্রিন্সিপাল পড়াইছি? জি স্যার, পড়েছেন। হাইগেন্স প্রিন্সিপাল এখানে একটা ভেক্টর বাকি আছে মানে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরটা বাকি আছে স্যার। সংজ্ঞাটা নিজেরা পড়ে ফেলবা। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের যাদের নভেম্বরের পেমেন্ট ডিউ আছে ক্লিয়ার করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।